আমরা শিল্প বিপ্লবের সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করব শিল্প বিপ্লবের প্রভাব বা ফলাফল। শিল্প বিপ্লবের প্রভাব বা ফলাফল আলোচনা করতে গেলে আমরা এটাকে কতগুলো পয়েন্টে ভাগ করে নেব। পয়েন্টগুলো আমি এখানে লিখেছি। প্রথমে 1 নম্বরে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ঔপনিবেশিক দ্বন্দ্ব, নতুন নতুন শহরের জন্ম, সাম্যবাদের প্রসার, নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, শ্রম বিভাজন ও নারী ও শিশু শ্রমিক। তো এইগুলোকে আমরা একটা একটা পয়েন্ট করে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করছি সামাজিক যে ফলাফল, সামাজিক যে প্রভাব সেটাকে। তো সামাজিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের ফলে দেখা যাচ্ছে যে গ্রামীণ সমাজে ভাঙন, অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে গ্রামীণ সমাজে একটা ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনটা কিরকম? শিল্প বিপ্লবে যে বড় বড় কারখানা তৈরি হলো শহরগুলোতে, সেই কারখানাগুলিতে কাজের আশায় গ্রামের মানুষেরা দলে দলে চলে যেতে শুরু করলো। ফলে গ্রাম হয়ে পড়লো জনশূন্য আর শহর হয়ে গেল জনবহুল। এই যে গ্রাম সমাজে ভাঙনটা ধরলো, এটা কিন্তু শিল্প বিপ্লবের একটি ফল। আর উল্টো দিকে গ্রাম জনশূন্য হচ্ছে, শহর জনসংখ্যায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে গ্রাম সমাজে ভাঙন হচ্ছে, এটা একটা সামাজিক প্রভাব শিল্প বিপ্লবের। তারপরে মানুষ যন্ত্র নির্ভর হয়ে পড়ছে, যন্ত্রের উপর বেশি নির্ভর হয়ে পড়ছে। শিল্প বিপ্লবের ফলে যান্ত্রিকতা বা যন্ত্রের উপর নির্ভরতা মানুষের বাড়ছে। কায়িক শ্রমের পরিবর্তে, অর্থাৎ শারীরিক পরিশ্রম বা কায়িক শ্রম যেটাকে আমরা বলি, শরীর খাটিয়ে যে কাজটা করা, সেইটা না করে সেই কাজটা এখন যন্ত্র করে দিচ্ছে। ফলে যান্ত্রিকতা বা যন্ত্রের উপর নির্ভরশীলতা বাড়ছে। তার ফলে মানুষের অবসর বাড়ছে, অর্থাৎ যন্ত্র কাজ করে দিচ্ছে, মানুষের কাজ কম করতে হচ্ছে, সেই জন্য মানুষ অবসর পাচ্ছে। আর এই যান্ত্রিকতা, অবসর, শিল্প বিপ্লবের এই দানগুলোর ফলে মানুষ বিলাসী হয়ে উঠছে এবং তারা আয়েসি জীবনযাপন করছে। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই সামাজিক ক্ষেত্রে, সেটা হচ্ছে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। সমাজে একটা বৈষম্য তৈরি হচ্ছে, অর্থাৎ শিল্প বিপ্লবের অবশ্যম্ভাবী ফল হিসেবে আমরা সমাজে নতুন দুটো শ্রেণীকে দেখছি, একটা মালিক আর একটা হচ্ছে শ্রমিক। তো শ্রমিক মালিক এই দুটো শ্রেণীর মধ্যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে। তো বৈষম্য মানে দেখা যাচ্ছে যে মালিকের হাতে কারখানা এবং উৎপাদনের সমস্ত উপকরণ তাদের হাতে রয়েছে, আর যারা শ্রমিক, সেই শ্রমিকদের হাতে কিছুই নেই। একমাত্র শ্রম দান করা ছাড়া তাদের কাছে আর কোনো সম্পদ নেই, তারা সর্বহারা। সেই জন্য তাদেরকে বলা হচ্ছে প্রোলেতারিয়েত, অর্থাৎ সর্বহারা শ্রেণী। সুতরাং এই যে বৈষম্য, অর্থাৎ একটা হচ্ছে সর্বহারা শ্রেণী, আরেকটা হচ্ছে মালিক শ্রেণী, যাদের হাতে উৎপাদনের সমস্ত উপকরণ রয়েছে এবং তারা এই উপকরণ দিয়ে শ্রমিকদের নিয়ে পরিশ্রম করিয়ে, শ্রমিকদের অনেক বেশি সময় খাটিয়ে তারা প্রচুর উৎপাদন বাড়াচ্ছে। সেই উৎপাদিত জিনিস বিক্রি করে তারা অনেক মুনাফা লাভ করছে। ফলে সমাজে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। আর নাগরিক জীবনে আসক্তি, এটা আরেকটা ফল। এই যে গ্রামের মানুষ, গ্রামীণ সমাজে ভাঙন দেখা দেওয়ায় গ্রামের মানুষ শহরের দিকে ছুটে চলেছে দলে দলে। এই যে নাগরিক জীবনের প্রতি আসক্তি, এটা হলো সামাজিক প্রভাবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা পরের পয়েন্টে যাই। পরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লব কি কি প্রভাব ফেলেছে, কি কি পরিবর্তন এসেছে, অর্থাৎ কি ফলাফল হয়েছে। শ্রমিক মালিক উভয়ের রাজনৈতিক ক্ষমতা দখলে সচেষ্ট হওয়া। আমরা দেখতে পাচ্ছি এর আগে যখন শিল্প বিপ্লব হয়নি, তখন রাজনৈতিক ক্ষেত্রে যারা ক্ষমতায় ছিল তারা ছিল অভিজাত, তারা ছিল যাজক, তারা ছিল সামন্ত শ্রেণী। এই অভিজাত, যাজক এবং সামন্ত শ্রেণী যারা শিল্প বিপ্লবের আগে রাজনৈতিক ক্ষমতায়
কর্তৃত্ব বা আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, তাদের ক্ষমতা কমছে এবং তাদের জায়গা এখন দখল করছে এই মালিক শ্রেণী, অর্থাৎ শিল্প কারখানার মালিকরা বা পুঁজিপতিরা। সেই সঙ্গে মালিকদের সঙ্গে সঙ্গে শ্রমিকরাও কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখলে সচেষ্ট হচ্ছে। কিরকম? মালিকরা ভাবছে আমরা যদি রাজনৈতিক ক্ষমতা দখল করে, অর্থাৎ আমরা যদি পার্লামেন্টে বা সংসদে যেতে পারি, তাহলে আমরা আমাদের স্বার্থে অর্থাৎ পুঁজিপতিদের স্বার্থে বা মালিক শ্রেণীর স্বার্থে তারা সরকারকে দিয়ে আইন পাশ করে নিতে পারবে। ঠিক উল্টো দিকে শ্রমিক তারাও ভাবছে যে আমরাও যদি সংসদে বা পার্লামেন্টে গিয়ে আমাদের প্রতিনিধি সেখানে রাখতে পারি, তাহলে আমাদের সেই প্রতিনিধি কি করবে? আমাদের স্বার্থে আমাদের জন্য আইন তৈরি করবে। ফলে দেখা যাচ্ছে শ্রমিক এবং মালিক উভয়েই রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য সচেষ্ট হয়ে উঠছে। এই সঙ্গে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আরেকটা রাজনৈতিক অধিকার দাবি করছে এই সময়ের মানুষেরা, সেটা হচ্ছে আগে ভোট দিতে পারত তারাই যাদের একটি নির্দিষ্ট ধন সম্পদ আছে, অর্থাৎ ধন সম্পদের একটা নির্দিষ্ট মাপকাঠি ছিল যে এতটা সম্পদ থাকলে তুমি ভোট দিতে পারবে। তো সেইটা তারা এখন আর মানতে চাইছে না। তারা হচ্ছে সেই ভোটাধিকারের সংস্কার করতে হবে। আগে যে ভোটের অধিকার ছিল সেই ভোটাধিকার সংস্কার করতে হবে, অর্থাৎ ভোটাধিকারের দাবি আসছে সংস্কারের জন্য। ভোটাধিকার সংস্কারের দাবি এই সময় উঠছে, সেই সঙ্গে জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, আর জাতীয়তাবাদের হাত ধরে এগিয়ে আসছে আন্তর্জাতিকতাবাদের প্রসার। এইগুলো সবই কিন্তু রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ছে। তারপরে চলে গেলাম অর্থনৈতিক সংস্কারে। অর্থনৈতিক সংস্কার নয়, ভুল বললাম, অর্থনৈতিক প্রভাব, অর্থাৎ শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব। সেটাকে আমরা এভাবে দেখব যে অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা পুঁজিপতি কেন্দ্রিক হয়ে পড়ছে। অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা পুঁজিপতি কেন্দ্রিক হয়ে পড়ছে, অর্থাৎ উৎপাদনের সমস্ত উপাদান মালিক বা শিল্পপতি বা পুঁজিপতিদের হাতে রয়েছে। আর তারা হয়ে উঠছে শোষক। কাদের শোষক হচ্ছে? শ্রমিকদের শোষক হচ্ছে। তারা শ্রমিক শোষণ করছে, অর্থাৎ শ্রমিকদের কম মজুরি দিয়ে বেশি সময় তারা খাটিয়ে নিচ্ছে। শ্রমিকদের কম মজুরি দিয়ে বেশি সময় তারা খাটিয়ে নিচ্ছে, আর শ্রমিকদের অল্প মজুরি পাওয়ার ফলে সেই মজুরির দ্বারা তাদের প্রতিদিনে যে নিত্য নৈমিত্তিক জীবনযাপন সেটা তারা ঠিকঠাক মতো করতে পারছে না। তাদের জীবনে অনেক সমস্যা দেখা দিচ্ছে, তাদের জীবনযাত্রা শোচনীয় হয়ে উঠছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থায় পুঁজিপতি কেন্দ্রিক হওয়ায় সম্পদের অসম বন্টন দেখা দিচ্ছে। অর্থাৎ অধিকাংশ সম্পদ মানে সমস্ত সম্পদই মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতি শ্রেণীর হাতে রয়েছে, আর অধিকাংশ শ্রমিক শ্রেণী যারা তারা শোষিত হচ্ছে, তাদের হাতে কোনো সম্পদ নেই। তারা শুধু শ্রমের বিনিময়ে যেটুকু মজুরি পাচ্ছে তাই দিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। ফলে সম্পদের অসম বন্টন আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসছি ঔপনিবেশিক দ্বন্দ্ব। এরপরে আমরা ঔপনিবেশিক দ্বন্দ্বে যাচ্ছি। আচ্ছা, ঔপনিবেশিক দ্বন্দ্বটা কি? এখানে আমরা দেখি যে এই সময়ে যে সমস্ত পুঁজিপতি শ্রেণী ছিল তারা নতুন ভাবে কারখানা তৈরি করতে থাকে। তো কারখানা তৈরি করার আগে তারা কি করতো? কারখানা তৈরি করার আগে তারা ব্যবসা বাণিজ্য করতো। তো ব্যবসা বাণিজ্য করে তাদের হাতে প্রচুর টাকা পয়সা হয়। সে টাকা পয়সা হওয়ার ফলে এবং বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার হওয়ার ফলে তারা ঠিক করলো যে তারা এবারে শিল্প কারখানা তৈরি করবে। তো শিল্প কারখানায় তারা সেই বাণিজ্যিক মূলধনকে বিনিয়োগ করলো। অর্থাৎ আগে তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করতো, এখন তারা সেই মূলধন বিনিয়োগ করছে কিসে? শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে। এই যে শিল্প কারখানা স্থাপন করলো তারা, ফলে সেখানে প্রচুর উৎপাদন হলো। সেই উৎপাদন দিয়ে তারা নিজের দেশের প্রয়োজন মেটানোর পরেও আরো বাড়তি উৎপাদন থাকলো, যেটাকে বলা হচ্ছে উদ্বৃত্ত উৎপাদন। সেই উদ্বৃত্ত উৎপাদন তারা যখন বাইরের দেশে বিক্রি করতে গেল, তখন দেখা গেল যে বিভিন্ন দেশে একটা দেশে জিনিসপত্র বিক্রি করতে গেছে। তো বিভিন্ন দেশ যখন একটা দেশে বিক্রি করতে গেছে তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো।
এবার তারা সেই যে একটা দেশে জিনিসপত্র বিক্রি করতে গিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়লো, এটাকেই আমরা বলছি ঔপনিবেশিক দ্বন্দ্ব। অর্থাৎ এই ঔপনিবেশিক দ্বন্দ্ব এটা কিন্তু তাহলে মূলত শিল্প বিপ্লবের ফলেই এসেছে, এই বাজার দখলকে কেন্দ্র করে। তাহলে ঔপনিবেশিক দ্বন্দ্বটা শুরু হয়েছে বাজার দখলকে কেন্দ্র করে, শিল্প বিপ্লবের ফলে বাজার দখলকে কেন্দ্র করে, তাহলে ঔপনিবেশিক দ্বন্দ্বটা এখানে প্রকাশ পাচ্ছে। এরপরে আমরা দেখি নতুন নতুন শহরের জন্ম। এই শিল্প বিপ্লবের ফলে আমরা এখানে নতুন নতুন শহরের জন্ম হতে দেখছি। কিভাবে নতুন নতুন শহরের জন্ম হচ্ছে? কোনো একটা জায়গায় কোনো একজন শিল্পপতি কারখানা খুলে বসেছেন, তো সেই কারখানায় কাজের আশায় যখন গ্রাম থেকে লোকেরা দলে দলে যাচ্ছে, সেখানে গিয়ে সেই সমস্ত শ্রমিকরা বসবাস করছে এবং তাদের সেই সমস্ত শ্রমিকদের এবং কারখানার মালিকদের থাকার জন্য সেখানে জায়গা তৈরি হচ্ছে, ঘরবাড়ি তৈরি হচ্ছে, সেখানে ব্যবসা করার জন্য বিভিন্ন লোকেরা আসছে, বিভিন্ন বণিকেরা আসছে, দোকানদাররা আসছে, এইভাবে সেখানে বিভিন্ন জায়গায় এক একটা নতুন শহর তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি যে শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন শহরেরও জন্ম হচ্ছে বা নতুন নতুন শহরের উদ্ভব ঘটছে। এরকম কয়েকটা শহর, যেমন এখানে ইয়র্কশায়ার, হ্যাম্পশায়ার, ম্যানচেস্টার, লিভারপুল, লিয়ন্স, বোর্দো প্রভৃতি, এই সমস্ত কিন্তু শিল্পকেন্দ্রিক নতুন নতুন শহর এই সময় ইংল্যান্ডে তৈরি হয়েছে। ইংল্যান্ডের কথা কেন বলছি? কারণ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, সেই জন্য ইংল্যান্ডে এই সমস্ত নতুন নতুন শহর তৈরি হয়েছে। এর মধ্যে এখানে একটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ম্যানচেস্টার। এই ম্যানচেস্টার খুবই গুরুত্বপূর্ণ। কেন কি? ম্যানচেস্টারে সেই সময় প্রচুর বস্ত্র কারখানা তৈরি হয়েছিল, সেই জন্য ম্যানচেস্টার একটা উদাহরণ হয়ে গেছে। নতুন নতুন যে শহরগুলো তৈরি হয়েছে, এই নতুন নতুন শহরগুলো তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে শিল্প বিপ্লবের প্রসার। তাহলে শিল্প বিপ্লবের প্রসারের জন্য নতুন নতুন শহরের জন্ম হলো। এবারে আমরা দেখছি পরের পয়েন্টে সাম্যবাদের প্রসার ঘটছে। সাম্যবাদ কি এটা একটু জানার দরকার। সাম্যবাদ হচ্ছে সমান হওয়ার প্রচেষ্টা। সমাজে আমরা এর আগে দেখেছি যে ধনিক শ্রেণী অর্থাৎ পুঁজিপতি মালিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, তারা আরামে বিলাসে ব্যসনে টাকার পাহাড়ের ওপর বসে থাকে, তাদের ঘরে পাখা চলে, আলো জ্বলে, তারা সুন্দর জায়গায় বসবাস করে, স্বাস্থ্যকর পরিবেশে। আর ঠিক তার উল্টো, অর্থাৎ অল্প পরিসরে অল্প জায়গায় নির্দিষ্ট একটা স্থানে স্যাঁতসেঁতে ভেজা ঘিঞ্জি ছোট ছোট পায়রার খোপের মতো ঘরের মধ্যে গাদাগাদি ঠাসাঠাসি করে বসবাস করতে বাধ্য হয় শ্রমিকেরা। এবং সেই শ্রমিকদের মধ্যে পরবর্তীকালে বিভিন্ন দার্শনিক এবং লেখকদের প্রচেষ্টার ফলে একটা চেতনার প্রসার ঘটে। সেই চেতনা কি? চেতনা হচ্ছে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে, শ্রমিকদের একতাবদ্ধ হতে হবে। যদি তারা ঐক্যবদ্ধ হয়, সংগঠিত হয়, একতাবদ্ধ হয়, তাহলে তারা তাদের দাবি আদায় করতে পারবে। সেই জন্যে সেই সময়কার তৎকালীন বেশ কিছু দার্শনিক এবং সমাজতত্ত্ববিদ তাদের লেখা পড়ে শ্রমিকরা সংঘবদ্ধ হতে বা ঐক্যবদ্ধ হতে সচেষ্ট হলো। এবং তাদের মধ্যে একজন সেই সময় ছিলেন, তিনি হচ্ছেন কার্ল মার্কস। মার্কসের যে মনোভাব, মার্কসের যে মতবাদ, সেটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। আসলে মার্কসই হচ্ছেন সাম্যবাদের জনক। মার্কসই হচ্ছেন সাম্যবাদের জনক। তার আগেও ছিল, সেটা পরে আলোচনার বিষয়, কিন্তু এখানে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু হচ্ছে কার্ল মার্কসের যে মতবাদ, সেই কার্ল মার্কসের মনোভাবে শ্রমিকরা আকৃষ্ট হয়। এবং কার্ল মার্কস বলেছিলেন যে দুনিয়ার সমস্ত শ্রমিক এক হোক। দুনিয়ার সমস্ত শ্রমিক যদি এক হয়, তাহলে শ্রমিকরা সংঘবদ্ধভাবে তাদের দাবি আদায় করতে পারবে এবং শ্রেণী সংগ্রাম শুরু হবে। কি শ্রেণী সংগ্রাম? সমাজে যে বৈষম্য রয়েছে, উঁচু নিচু ভেদাভেদ রয়েছে, একটা শ্রেণী শিল্পপতি শ্রেণী, মালিক শ্রেণী, তাদের হাতে সমস্ত ধন সম্পদ, উৎপাদনের সমস্ত উৎস তাদের হাতে, শ্রমিকদের হাতে কিছু নেই, তারা প্রলেতারিয়ে, তারা সর্বহারা, শ্রম ছাড়া তাদের হারাবার কিছুই নেই। এই শ্রেণীর মানুষেরা সাম্যবাদের প্রতি আকৃষ্ট হলো এবং তারা একত্রিত হয়ে ভাবলো যে আমরা একত্রিত হয়ে ক্ষমতা দখল করতে পারবো এবং সেই ক্ষমতা দখল করলে এক সময় সাম্যবাদের রাজ শুরু হবে। অর্থাৎ সমাজে উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, সবাই সমান হবে। যেটা আমরা 1917 সালে
এটা আলোচনা প্রসঙ্গে এসে পড়ছে রুশ বিপ্লবের মধ্যে দিয়ে সেটা বাস্তবায়িত হয়েছে। তাহলে সাম্যবাদের প্রসার শ্রমিকদের মধ্যে ঘটেছিল মার্ক্সের দ্বারা। মার্ক্সের যে মতবাদ, মার্ক্সের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির দ্বারা শ্রমিকদের মধ্যে সাম্যবাদের প্রসার ঘটেছিল। আর সাম্যবাদের বাস্তবায়ন ঘটেছিল 1917 সালে রুশ বিপ্লবের মধ্যে দিয়ে। এটা এখানকার আলোচ্য বিষয় না, তবু এই আলোচনা প্রসঙ্গে এসে পড়লো, সেজন্য এটা বললাম। আচ্ছা, এরপরে আমরা নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। এটা অবশ্য আমরা আলোচনার মধ্যে বলেছি, তবু আরেকবার বলে দিই যে নতুন মধ্যবিত্ত একটা শ্রেণীর উদ্ভব হয়, অর্থাৎ শ্রমিক মালিক এ দুটো তো ছিলই, তার সঙ্গে কিছু নতুন নতুন ব্যবসায়ী, বণিক, ব্যাংকার, মহাজন, এই সমস্ত শ্রেণীর উদ্ভব হয়, যাদেরকে একসঙ্গে বলা হয় যে নতুন মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণীর হাতে সমাজের সমস্ত নিয়ন্ত্রণ চলে আসে, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা সবই এই নতুন মধ্যবিত্ত শ্রেণীর হাতে চলে আসে। কেন কি, তখন আগের যে অভিজাত, যাজক শ্রেণী বা সামন্ত ব্যবস্থা ছিল, সেই যাজক, অভিজাত এবং সামন্তদের হাত থেকে এই নতুন মধ্যবিত্ত শ্রেণীর হাতে সমস্ত রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বা বলা যায় যে সামাজিক সমাজকে নিয়ন্ত্রণ করার সমস্ত ক্ষমতায় কিন্তু এই নতুন মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীকালে করায়ত্ত করে ফেলেছে। আচ্ছা, এবারে শ্রম বিভাজন। এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং পয়েন্ট। শ্রম বিভাজন কি? শ্রম বিভাজন হচ্ছে একটা কাজ বা একটা কোনো জিনিস উৎপাদন করতে গেলে সেই জিনিসটার কিছু খণ্ড খণ্ড থাকে, সেইগুলো এক একজন এক একটা অংশ করে, কেউ একটা পুরো কাজ করে না। আগের যে কুটির শিল্প বা কারিগরি শিল্প, যেটা বাড়িতে বসে বাড়ির পরিবারের লোকজনদের নিয়ে ছোট যন্ত্রের সাহায্যে করা হতো, যে তারা একাই একটা পুরো কাজ করে ফেলছে। কিন্তু এখানে এই শিল্প বিপ্লবের ফলে আমরা দেখছি শ্রম বিভাজন, অর্থাৎ কোনো একটা যন্ত্র তৈরি করতে গেলে সেই যন্ত্রের এক একটা অংশ এক একজন করে করছে, এটাকে বলা হচ্ছে শ্রম বিভাজন। এটা কিন্তু আমরা শিল্প বিপ্লবের ফলে দেখতে পেয়েছি। তাহলে শ্রম বিভাজন শিল্প বিপ্লবের আরেকটা ফল বা বড় প্রভাব, এটা আমরা এখানে দেখতে পেয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে নারী ও শিশু শ্রমিক। নারীরা অবশ্য আগেও কাজ করত, গৃহকর্ম করত, বিভিন্ন খামারে পশুপালন করত, পশুদের খাবার দিত বা পশুদের জন্য ঘাস কাটতো, সমস্ত কাজ করত। কিন্তু শিল্প বিপ্লবের ফলে নারী শ্রমিক যারা, তারাও কিন্তু শিল্প কারখানাতে গিয়ে কাজ করছে এবং শিশু শ্রমিকরাও কাজ করছে। নারী শ্রমিক, শিশু শ্রমিক কেন শিল্প কারখানায় কাজ করছে? এই জন্য তারা কাজ করছে যে পরিবারে তাদের পুরুষরা কারখানায় কাজ করে যতটা মজুরি পেত, সেইটুকু মজুরিতে তাদের দিন যাপন হতো না। সেই জন্য তারা ভাবতো যে আমরাও যদি আমাদের পুরুষদের পাশাপাশি একটু কাজ করি, তাহলে আমাদের পরিবারের অর্থের সংস্থান হবে, আমাদের দুরবস্থা খানিকটা দূর হবে। সেই জন্য নারী শ্রমিকরা এবং শিশু শ্রমিকরাও কারখানায় কাজ করত। আর নারী শ্রমিক বা শিশু শ্রমিকদেরকে কারখানার মালিকরাও খুব পছন্দ করতেন, এই জন্যে যে নারীরা ছিল নম্র, শান্ত, তারা প্রতিবাদ করত না, তারা নির্বিরোধে নির্দ্বিধায় কাজ করে যেত, যতক্ষণ খুশি তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যেত। সেই জন্যে মালিকরা এই নারী ও শিশু শ্রমিকদের পছন্দ করত। তাহলে এই ছিল আজকে আমার শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা। শিল্প বিপ্লবের প্রভাবকে আমরা কতগুলো পয়েন্টে ভাগ করেছি: সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ঔপনিবেশিক দ্বন্দ্ব, নতুন নতুন শহরের জন্ম, সাম্যবাদের প্রসার, নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, শ্রম বিভাজন ও নারী ও শিশু শ্রমিক। তাহলে এই আলোচনা এখানে আমি শেষ করছি আজকে। যদি কারোর উপকার হয়, ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টস করে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। আজকে এ পর্যন্তই।